ছিল সেটা জাস্টিফাইড নয় এবং তার কারণ হিসাবে মহামান্য প্রধান বিচারপতি তিনি উল্লেখ করছেন এই যে মন্ত্রিসভার তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র মন্ত্রিসভা একা নিয়েছিল তেমনটা নয়, এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা মন্ত্রিসভার কাছে আবেদন জানিয়েছিলেন এবং সেই সময় যে বাস্তব চিত্র ছিল, যে ছবি ছিল, সেই ছবি সামনে এনে তারপর স্কুল সার্ভিস কমিশন মন্ত্রিসভার কাছে এই আবেদন করেছিল এবং তারপর তুমি জানো যে বলা হয়েছে যে গভর্নরের কাছ থেকেও এই গোটা বিষয়টার জন্য অনুমোদন নেওয়া হয়েছিল। গভর্নর অনুমোদন দেওয়ার পরেই তারপরে মন্ত্রিসভা কিন্তু এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা চূড়ান্ত করে। ফলে এই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে যে এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করার এই মুহূর্তে কোনো রকম প্রয়োজন নেই এবং মন্ত্রিসভার এই সিদ্ধান্তের মধ্যে কোনো রকম ক্রিমিনালিটি নেই। এই মন্তব্য কিন্তু মাননীয় প্রধান বিচারপতি করেছেন এবং সেই কারণেই সিবিআই তদন্তের যে নির্দেশ, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশকে আজকে খারিজ করা হয়েছে। অতএব মন্ত্রিসভার যারা মেম্বার ছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করার বা প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এখানে যখন 2022 সালে যখন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সময় কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করা বা বৈধ এবং অবৈধদের আলাদা করার যে বিষয়টা সেই বিষয়টাও সম্ভব ছিল না। তার কারণ ইতিমধ্যে এবং বলা হয়েছে সেই সময় প্রচুর মামলা সেটা কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল। ফলে যখন ক্যাবিনেট বা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তে তারা বলেছিলেন যারা এই সিদ্ধান্তের ফলে চাকরি পাচ্ছেন তাদের ভাগ্য কিন্তু কলকাতা হাইকোর্টে যে বিচারাধীন মামলাগুলি আছে তার ভাগ্যের ওপর নির্ভর করবে। ফলে মন্ত্রিসভার তরফ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলা বিচারাধীন রয়েছে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে তারা সেই সময়কার যে পারিপার্শ্বিক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি বিচার করে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে তার মধ্যে কোনো ক্রিমিনালিটি আছে বলে সুপ্রিম কোর্ট মনে করছেন না এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করেছেন। তুমি জানো যে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সেই সময়কার মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি কিন্তু প্রথম দিনেই এই মামলার ক্ষেত্রে সিবিআই এর যে অংশটা ছিল ইনভেস্টিগেশন করার তার উপর তিনি একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন সিবিআই কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না এবং তারপর আমরা দেখলাম যে গত 3 তারিখ যখন এই মামলার শুনানি হলো এবং 26,000-এর চাকরি বাতিল করা হলো সেই সময়ই কিন্তু বর্তমান মাননীয় প্রধান বিচারপতি তিনি বললেন যে আগামী 8 তারিখ অর্থাৎ আজকে তিনি এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করবেন এবং আমরা দেখলাম তিনি বললেন যে এখানে যে ক্যাবিনেট বা মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত তিনি খতিয়ে দেখেছেন এবং খতিয়ে দেখার পরেই তিনি কিন্তু আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এর মধ্যে কোনো ক্রিমিনালিটি নেই। ফলে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত জাস্টিফাইড নয় এবং সেই কারণে এই নির্দেশ খারিজ করা হচ্ছে। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত যেখানে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের যে রায় তার ওপর এই সুপার নিউমেরারি পোস্টে যে চাকরি প্রাপক বা যাদেরকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের মধ্যে থেকে তাদের ভাগ্য নির্ভর করবে, অর্থাৎ পুরোটা কলকাতা হাইকোর্ট যে রায় দেবে তার ওপর তাদের চাকরি পাবেন নাকি চাকরি যাবে সবটা নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর। আর তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে দেখুন। স্টেট গভর্নমেন্ট বড় রিলিফ মানে তাদের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলছে, একটা তদন্ত বন্ধ হলো, এছাড়া কিছু না। সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ক্যাবিনেট ডিসিশনটা হচ্ছে একটা কালেকটিভ ডিসিশন, তাতে ক্রিমিনালিটি ভয় নেওয়ার কোনো কারণ নেই এবং সেই জন্য সিবিআই ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নেই। এছাড়া অন্যান্য যে সমস্ত তদন্ত চলছিল সব চলবে, ক্রিমিনাল মামলা চলবে, অন্যান্য রিট পিটিশন চলবে। আর সুপ্রিম কোর্ট দেখেছেন যে ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে সেটাও ছিল টেন্টাটিভ, অর্থাৎ সেখানে তারা বলছে যেটা সাবজেক্ট টু পেন্ডিং রিট পিটিশন, আমার রিট পিটিশন পেন্ডিং আছে সেখানে শুনানি হবে, এই আর কিছু না। এই প্রসঙ্গটা এসেছিল বিকাশ দা এর আগে যখন রাজ্য সরকার বলেছিল যে এই ধরনের অর্ডার যদি প্রিভেল করে তাহলে তো পুরো ক্যাবিনেটই অ্যারেস্ট হয়ে যাবে, তাদেরকে আটক করে সেটাই ছিল ওদের ভয় আশঙ্কা এবং আজকে সুপ্রিম কোর্ট ওদের এইটুকু রিলিফ দিলেন যে গোটা ক্যাবিনেটকে একসঙ্গে জেলে যেতে হবে না। যেহেতু ইনভেস্টিগেশনটা হলো না, সিবিআই ইনভেস্টিগেশনটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন, সেই জন্য ওরা যে ভাবছিল গোটা ক্যাবিনেট একসঙ্গে জেলে যাব,
সেই দুশ্চিন্তা থেকে ওরা মুক্ত হলেন। কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে দাদা কি যে এসএসসি অ্যাক্ট রয়েছে 1997-এ, সেটাকে মেনেই তারা রাজ্যের কাছে অনুরোধ করেছিলেন এক্সট্রা পোস্ট ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট। এখন সেটা ঠিক কি বেঠিক সেটা হাইকোর্টে রিট পিটিশনে বিচার হবে। আমাদের আরেক প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, এই যুক্তিটা পর্যন্ত রাখা হয়েছে যে এই স্কুল সার্ভিস কমিশন যখন তৈরি হয় 97 সালে, এবং তখন যে বিধি তৈরি হয়েছিল সেই বিধিতেই এই সংস্থান রয়েছে যে সুপার নিউমেরারি পোস্টের জন্য রাজ্য মন্ত্রিসভাকে অ্যাপ্রোচ করা যেতে পারে, সুপারিশ করা যেতে পারে, অর্থাৎ সেই অনুযায়ী কমিশন সুপারিশ করেছিল মন্ত্রিসভার সামনে, যার মধ্যে কোনো অনিয়ম নেই। হ্যাঁ সুব্রজিৎ, সেটা তো ছিলই। সেটা আজকে চিফ জাস্টিসও বললেন কি এটা 1997-এর যে অ্যাক্ট রয়েছে সেটার একটা ধারা মেনেই এটা করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আরো যুক্তিগুলো ছিল সুব্রজিৎ। তার মধ্যে একটা যুক্তি এটাও ছিল কলকাতা হাইকোর্টের এই পার্টটার এই রায়টাকে খারিজ করার জন্য। সেটা ছিল যারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তারা এই অনুরোধ কেউ করেননি যে সুপার নিউমেরারি পোস্ট যে ক্রিয়েট করা হয়েছে সেটার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক, এরকম কোনো প্রেয়ার ছিল না কলকাতা হাইকোর্টের কাছে। সেক্ষেত্রে তারা কেন এই রায় দিলেন, এই প্রশ্নটাও আজকে সুপ্রিম কোর্টের কাছে ছিল যখন চিফ জাস্টিস এই কথাটি বললেন। তার সঙ্গে সঙ্গে এটাও প্রশ্ন ওঠে কি ক্যাবিনেটের একটা অটোনমি থাকে, ক্যাবিনেট বিভিন্ন সিদ্ধান্তগুলো নেয় জনস্বার্থে, এবং সেইভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তারা গভর্নরকে পাঠিয়েছিলেন, সেটা অনুমোদন হয় সেখান থেকে। তো এখানে কোনো ক্রিমিনালিটি নেই, অর্থাৎ 3-4টে কোয়েশ্চেন ছিল। পুরনো কয়েকটা অর্ডারের কথা বলেন চিফ জাস্টিস যখন খারিজ করছিলেন কলকাতা হাইকোর্টের এই রায়টাকে, এবং সেটাতে প্রিভেল করছে কি সিবিআই তদন্ত হবে না, সেটাই আজকে আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট। এবং কলকাতা হাইকোর্টের এই পার্ট যে ছিল সিবিআই তদন্ত করতে হবে ক্যাবিনেটের যে নোট তৈরি করা হয়েছিল সেটা নিয়ে, সেটা আর হবে না। এবং কেন হবে না সেটা 3-4টে কারণ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে এসএসসির অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে যে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা আজকে খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে। মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে, এবং এইটা বলা হলো যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। হাইকোর্টের নির্দেশ খারিজ করে এই কথা জানানো হলো সর্বোচ্চ আদালতের তরফে। এবার এই নিয়ে রাজনৈতিক মহলে কার কি বক্তব্য, মূলত বিরোধীরা কে কি বলছেন, আমি রাখবো পরপর আপনাদের সামনে। কেন সুপার নিউমেরি পোস্ট তৈরি হয়েছিল এটা তো প্রত্যেকে জানেন। আইনের কিছু টেকনিক্যালিটিস আছে, আইনসঙ্গত কারণে সেটা খারিজ হয়ে যেতে পারে, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল সেটা তো প্রত্যেকের জানা। উদ্দেশ্য ছিল যারা চাকরি কিনেছে তাদের প্রোটেকশন দেওয়া, উদ্দেশ্য ছিল যারা দুর্নীতি করেছে তাদের রক্ষা করা। তো সেই উদ্দেশ্যে আইনের সাহায্য নিয়ে একটা পদক্ষেপ নিয়েছিল আজকে ক্যাবিনেট। তো সেই ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না, কিন্তু অন্য যে তদন্ত চলছে সেগুলো তো চলবে। সুপার নিউমেরারি আমার ধারণা, আমি যা বুঝলাম সুপ্রিম কোর্টের মনোভাবে, সেই আর কত বলবো, যে আমরা তো বড্ড মোটা, কত বলবো। রোজ কি আর বলছে কোর্ট একটা অর্ডার দিতে পারে, একটা সরকার সিদ্ধান্ত করেছে, রাজ্যপালও সমর্থন দিয়ে দিয়েছে, তখন রাজ্যপালের সঙ্গে সরকারের নাকি খুব বিরোধ, কিন্তু রাজ্যপাল সমর্থন দিয়ে দিয়েছে। পরে বিজেপির উপরাষ্ট্রপতি হয়েছে, মুখ্যমন্ত্রী তাকে সমর্থন দিয়েছেন। চাকরিটাতে যে পুরো দুর্নীতি, এটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে পরিষ্কার করেছে। এতৎসত্ত্বেও যোগ্যদের পাশে দাঁড়াবার ব্যবস্থা আমাদের করতে হবে। সরকারকে সে ব্যাপারে হাঁটু গেড়ে অন্যায় স্বীকার করে হলফনামা দিয়ে বলতে হবে এই হচ্ছে তার তালিকা, প্রকাশ্য করতে হবে তালিকা। আজকে সর্বোচ্চ আদালতের এই নির্দেশ সামনে আসার পর নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে একটা বড় স্বস্তি। যে নির্দেশ কলকাতা হাইকোর্ট আগে দিয়েছিল যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত চালাবে, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন একেবারে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, যা একেবারে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। এবার শাসক দলের তরফে কি প্রতিক্রিয়া সামনে আসছে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছেন দেখুন। বিরোধীদের যে উদ্দেশ্য প্রণোদিত দাবি সেটা নস্যাৎ হয়ে গেল। সিবিআই তদন্ত নয়, এবং কেন নয় সেটাও কিন্তু এই ইস্যুতে একদম পরিষ্কার করে বলে দিলেন মাননীয় সুপ্রিম কোর্ট। এটা খুব প্রয়োজন ছিল। যেভাবে বিরোধীরা তারা চাকরি খাওয়ার রাজনীতি করছে, এই যে সিবিআই 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 করার যে একটা ন্যারেটিভ এরা তৈরি করছিল, সেটা সম্পূর্ণ নস্যাৎ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বহাল রইল,
আইনসভা, মন্ত্রিসভা, রাজ্যপালের অনুমোদন, এই গোটা জিনিসটার বৈধতাটা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। এটা বিরোধীদের রাজনৈতিক অপচেষ্টা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি, সেটা নস্যাৎ হয়ে গেল সুপ্রিম কোর্টের রায়। এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে একটু অতীতটা আপনাদের স্মরণ করিয়ে দিই। বিচারপতি তখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা খোদ শিক্ষা সচিবের মুখে। তারিখটা ছিল 2022-এর 25শে নভেম্বর। আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈন এবং তার কাছে বিচারপতি জানতে চেয়েছিলেন এই অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো, যার উত্তরে শিক্ষা সচিব বলেছিলেন যে উপযুক্ত স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন। গত বছরের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়, যখন এই নির্দেশ দিয়েছিল যে সুপার নিউমেরারি পোস্টের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাতে পারবে, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন পর্যন্ত করা যেতে পারে, যা আজকে একেবারে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আর আজকে এই নির্দেশটা খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। মন্ত্রিসভার সিদ্ধান্তে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ যা কলকাতা হাইকোর্ট দিয়েছিল তা খারিজ হয়ে গেল। অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন ছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল হাইকোর্টের রায়ের ওপর চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল আজ সর্বোচ্চ আদালত। এবার এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর যারা চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তারা কি বলছেন দেখুন। সিবিআই তদন্ত অলরেডি হয়েছিল, নতুন করে যদি আবার হতো আর কি বেরোতো সেটা তো আমরা জানি না। যদি বেরোতো, আমরা যদি জানতে পারতাম কারা কারা জড়িত, অবশ্যই ভালো হতো। আর গতবারেও আমরা দেখেছি সিবিআই তদন্তের পরেই কিন্তু বাকিদেরকে জেলে পাঠানো হয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমনকি জেলে আছে, আবার তারা মানে ছাড়াও পেয়ে যাচ্ছে, আস্তে আস্তে জামিনও পেয়ে যাচ্ছে। তাহলে তারা 1 বছর 2 বছর 3 বছর থাকলো, জামিন পেয়ে গেল, আর আমরা কি হলাম, আমাদের আজকে সাজা দেওয়া হলো। তা আমাদের ক্ষেত্রেও কি এরম হবে যে আজকে সাজা দেওয়া হলো, 2 বছর পর আমাদেরকে আবার চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে? এটা যদি হয় তাহলে এই 2 বছর ধরে যেভাবে আমাদেরকে বজায় রাখা হোক ভলেন্টিয়ার সার্ভিস, যে এরকম কিছু, এরকম কি হয় কখনো সম্ভব যে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হলো? এটা সারা জীবনের মুক্তি, এটা এমন নয় যে আবার জেলে নিয়ে যাবে। কিন্তু আমাদেরটা ভাবুন, আমাদের একেবারে ছেড়ে দিল, একেবারে চাকরি থেকে সাজা দিয়ে দিল। এটা যাবজ্জীবন নয়, এটা মৃত্যুদণ্ড। এটা যাবজ্জীবন নয়, এটা মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে আমাদেরকে। তাই 2 ধরনের বিচার হলো আমাদের সাথে। আমাদের যেহেতু 9, 10, 11, 12 থেকে আমাদের আলাদা, অলরেডি এজি স্যার হাইকোর্টে পুরো হলফনামা দিয়ে আন্ডারটেকিং এভিডেভিট দিয়ে সেগ্রিগেশন করে দিয়েছে, আর আজকেও সেখানে করা হয়েছে। সেহেতু এটা আমাদের জন্য খুবই ভালো, ঠিক আছে, কারণ 1600 সুপারনিউমারি পোস্ট, আমরা যোগ্য জেনুইন চাকরি প্রার্থী, তাই আমাদেরটা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। এবার বিশ্বজিৎ বসু স্যারের কাছে বলবো উনি যেন আমাদেরটা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্টের নোটিশ দিয়ে, আর স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদ যেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করে আমাদের জন্য স্কুলে পাঠান। সরকারের কাছে আমাদের একটাই দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে এবং মাননীয় অ্যাডভোকেট জেনারেল স্যার কিশোর দত্ত স্যারের উপস্থাপনায় হিয়ারিং এর যে মুভ করবেন স্যার, যাতে একটা হিয়ারিং এ অনলি ফর একটা হিয়ারিং যেটা হাইকোর্টে হবে, সেই হিয়ারিং এ যাতে স্টে তুলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে নোটিশ মধ্যশিক্ষা পর্ষদ ইমিডিয়েট করে দেয়, কারণ আমরা দীর্ঘ 10 বছর লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এবার সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গেছিল, সেই চাকরি বাঁচাতে আদালতের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলো রাজ্য। প্রধান বিচারপতির কাছে আবেদনের কথা জানালেন রাজ্যের আইনজীবী। গতকাল আবেদন করা হয়েছে জরুরি ভিত্তিতে শুনানি হোক। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরে প্রশাসনিক সমস্যা হচ্ছে, আগামীকাল মামলার শুনানি হোক, এই মর্মে রাজ্যের আইনজীবী আর্জি জানিয়েছেন। মহামান্য প্রধান বিচারপতি তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
আজকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সকালে মেনশন করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করতে তাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিস রয়েছে, তারা এই কথা বলেছেন। এই কথা তারা আগেও বলেছিলেন, মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি, এই আবেদন গ্রাহ্য করে মনে হয় না। আর প্রকৃতপক্ষে কোনো ডিফিকাল্টি নেই। ওরা বলছি যে শিক্ষক কমে গেছে, কত রিটায়ার্ড টিচার আছে তাদের দিয়ে ক্লাস নেয় না, অসুবিধা কী আছে, তারা তো পেনশন পাচ্ছেন। অতএব সততার সঙ্গে কাজ করলে অনেক পদ্ধতি বার করা যায়। ডিফিকাল্টির কথা মুখ্যমন্ত্রীও বলছেন 3 মাসের মধ্যে এত লার্জ সংখ্যক টিচারদেরকে কীভাবে মাসের মধ্যে পারবেন না করতে 6 মাস লাগবে সেটা ভিন্ন কথা, কিন্তু শুরু তো করুন। কিন্তু উনি তো বলছেন না দুর্নীতি সব যা হয়েছে তার পক্ষেই উনি, কে যোগ্য কে অযোগ্য সব উনিই ঠিক করে দেবেন। এই সমস্ত দুর্নীতিমূলক কাজের সঙ্গে উনি যুক্ত আছেন। অতএব তাই তিনি বলছেন করতে পারবো না, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যাওয়ার তাদের কোনো ক্ষমতা নেই। স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও স্কুলমুখী হচ্ছেন না চাকরিহারারা। আরও একটা রাত কাটালেন শহীদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে। বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভায় গেছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য এবং অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ কি সেই সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনেকেই যখন আশা করেছিলেন যে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ প্রশমিত হবে, কিন্তু হয়েছে ঠিক উল্টোটাই। আদতে দেখা যাচ্ছে সেই ক্ষোভের আগুনেই যেন ঘৃতাহুতি হয়েছে গতকালের বৈঠক। দেখুন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিছু নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে। আমরা দিশেহারা, আমরা কোনো সঠিক দিশা দেখতে পাইনি তার বক্তব্যে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে, কি পদ্ধতি ABCDE সেটা তো আমরা জানি না। আবার পরবর্তীতে বলছেন যদি সুপ্রিম কোর্টের নেগেটিভ কিছু হয় তাহলে 2 মাস 3 মাসের মধ্যে একটা ব্যবস্থা করব, তাদেরকে পুষিয়ে দেওয়া হবে এই 2 মাসেরটা। হোয়াট ডু ইউ মিন 2 মাসেরটা পুষিয়ে দেবেন মানে? আমরা কি পোষানোর জন্য বসে আছি? আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা এই পোষানোর জন্য বসে নেই, আমাদেরকে পোষাতে হবে না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে। উনি এটাও বলেছেন এখন যোগ্যদেরটা ভাবছি, পরবর্তীতে অযোগ্যদেরটা ভাববো। এটা কখনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? যে যোগ্য অযোগ্য যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে সেই জিনিসটা গোটা দেশ গোটা রাজ্য এমনকি বিশ্বব্যাপী জানে, সেখানে উনি আবার অযোগ্যদের পক্ষ নিয়ে কথা বলছেন। এটা তো হতে পারে না। ওনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হওয়া দরকার। আমরা চরমপন্থী আন্দোলনে যাব, কারণ এই রায় আমাদের জন্য মৃত্যুর শামিল। মুখ্যমন্ত্রী দিশা দেখাতে পারলেন না, তাহলে আমরা কি মরে যাব? আমরা চাইছি যে কোনো মূল্যে সেটা ন্যায় বিচার দিয়ে হোক। তার দোষে, তার সরকারের দোষে, তার ডিপার্টমেন্টের দোষে আজকে এই অবস্থা আমাদের। তাকেই ঠিক করতে হবে আমাদেরকে কিভাবে বাঁচাবেন। এটার থেকে আমরা টার্মিনেট যেন কোনো মতে কোনোবার না হয় তার ব্যবস্থা করুন। সেই জন্য এই দাবিগুলো রেখেছি আমরা। এই জটিলতা কাটার আশঙ্কা ছিল বা আশা করেছিলেন অনেকে যে গতকাল কাটবে, সেই জটিলতা কিন্তু কাটেনি, বরং বলা চলে সেই জটিলতা আরো বেড়েছে। এখন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আরো চরমপন্থী আন্দোলনের কথা বলছেন। আমরা কিছুদিন আগে চিকিৎসকদের আন্দোলন দেখেছি, এখন তাদের এই আন্দোলন সেই আন্দোলনকে ছাপিয়ে যাবে নাকি তারা কোনো আশু সুরাহার কোনো পথ পাবেন, কোনো সুরাহা বেরোবে আদালতের তরফ থেকে বা সরকারের তরফ থেকে বা SSCর তরফ থেকে, সেটাই এখন দেখার। এটা শহীদ মিনারের ছবি আপনারা দেখলেন। এইবারে মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আন্দোলনে নেমে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। একেবারে স্পষ্ট তারা জানাচ্ছেন যে কোনো ভলেন্টারি সার্ভিস তারা করবেন না, সবেতন চাকরি ফেরানো হোক এই দাবি তারা জানাচ্ছেন। একবার ছবিটা দেখুন। সরাসরি কথা বলবো, সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। গতকাল নেতাজি ইন্ডোরে একেবারে মুখ্যমন্ত্রীর সামনে এই চাকরিহারারা বলেছিলেন যে কোনো ভলেন্টারি সার্ভিস নয়, সসম্মানে সবেতন চাকরি তারা ফিরে পেতে চান। গতকাল নেতাজি ইন্ডোরে আজকে রাস্তায় নেমে পড়েছেন চাকরিহারারা। একেবারেই সুব্রজিৎ, সকাল থেকে মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল করে কালেক্টরেট মোড়ে যে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে এবং তারপর এই মুহূর্তে DI অফিসের সামনে, জেলা শিক্ষা ভবনের সামনে আমি একবার দেখাবো, ঠিক একবারে মেন গেটে তালা দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এবং তারপর শুধু তাই নয়, এখানে কিন্তু DI অফিসের সামনে তারা কিন্তু টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং একই সাথে আরেকটা ছবি দেখাবো যেখানে তালা দিয়ে রেখেছে এখানকার শিক্ষক শিক্ষিকারা DI অফিস, এবং তাদের বক্তব্য যে কাউকে এই অফিস থেকে বেরোতে দেব না যতক্ষণ
যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি তারা সসম্মানে যতক্ষণ না পর্যন্ত স্কুলে ফেরাতে পারেন ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে এবং তাদের একেবারে পরিষ্কার বক্তব্য যে ভলেন্টিয়ার সার্ভিস তারা করবেন না এবং সেই জন্য মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজকে তারা কোনোভাবেই স্কুলে যাননি, উল্টে তারা এইভাবেই প্রথমে ডিএম অফিসের সামনে তারপরে ডিআই অফিসের সামনে টানা বিক্ষোভ অবস্থান তালা ঝুলিয়ে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। ধন্যবাদ সৌমেন। এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। এইবার আপনাদের সামনে যে ছবিটা রাখবো সেটা হচ্ছে চাকরি বাতিলের রায়ের নেপথ্যে কোনো খেলা নেই তো, এই সংশয়ের কথা গতকালই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের অভিযোগ করেছিলেন তিনি। একই অনুষ্ঠানে হাজির থেকে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আবুল বাশার। বিচার ব্যবস্থার সমালোচনা করেন পার্থ ভৌমিকও। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিচার ব্যবস্থাকে অপমানের অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে। নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সভা থেকে ফের একবার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গ টেনে রায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন, অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার, সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে 5,000 সামথিং অ্যাপ্রক্স 6,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। তাহলে 19,000-এরও বেশি প্রায় 20,000-এর আজকে এই দুর্ভোগ হতো না। এই 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কিছুক্ষণ আগে সভা মঞ্চ থেকে বিচার ব্যবস্থার সমালোচনা করেন সাহিত্যিক আবুল বাশারও। ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে, এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার। এটা সারা ভারতবর্ষের কাছে একটা বার্তা চলে গেল, যেই মুহূর্তে সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা কোনো সাহিত্যিকের থেকে, বিশেষ করে আবুল বাশারের মতো ব্যক্তির থেকে সমাজ প্রত্যাশা করে না। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তো বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে গিয়ে বহু ধাপ এগিয়ে গেছেন। ভগবান যদি থাকে বিচারপতি সাহেব, আপনি জেনে যাবেন এই এতগুলো 19,000 পরিবারের চোখের জল, তার মূল্য কিন্তু আপনাকে কোনো না কোনো দিন ওই ভগবানই চুকিয়ে দেবে। এই প্রেক্ষাপটেই দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার পরিবর্তে সিনিয়র আইএস অফিসারদের উপস্থিতিতে বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এ তো সরাসরি বিচার ব্যবস্থা এবং বিচারপতিকে আক্রমণ করা। এই ভিডিও যে ফুটেজটি পেলে, ক্লিপিংসটি পেলে আমি সরাসরি ভারতবর্ষের প্রধান বিচারপতিকে, ভারতবর্ষের একজন পার্লামেন্টেরিয়ান, তিনি এই ধরনের মন্তব্য করেছেন এটা জানিয়ে একটি চিঠি আমি আজকেই লিখে পাঠাবো। সব মিলিয়ে চাকরি বাতিল মামলায় বিচার ব্যবস্থার সমালোচনা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। আশাবুল হোসেন, সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার দেখুন ফিরহাদ হাকিম চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরদিনই কিভাবে বিচার ব্যবস্থাকে নিশানা করেছিলেন দেখুন। যেটা টাকা বেরিয়েছে এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটাও লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। কিন্তু তার থেকেও বেশি লজ্জার যখন দেখি যে উচ্চাকাঙ্ক্ষার জন্যে
বাবরি মসজিদের কেসে রায় দিলেন, আর তারপর পরের দিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন, কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, তখন সত্যি সত্যি কোশ্চেন হয়ে যায়, জুডিশিয়ারি কোশ্চেন হয়ে যায়। উচ্চ আকাঙ্ক্ষা থাকাটা আরও বেশি ডেঞ্জারাস, যে আমার রিটায়ারমেন্টের পরে কি হবে, আমার এলিভেশন না হলে আমি 62 বছর বয়সে রিটায়ার হয়ে যাব। এই বিচার ব্যবস্থা নয়। বিচার ব্যবস্থা সত্যিকারের হৃদয় থেকে নিরপেক্ষ হতে হবে, তার কারণ কনস্টিটিউশন সেই বিচার ব্যবস্থার কথা বলে গেছে। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্বল্প বাজেটে স্বপ্ন পূরণ। এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, অনুমোদন ছিল রাজ্যপালের, হস্তক্ষেপের প্রয়োজন নেই বলল সুপ্রিম কোর্ট। রামনবমীর পর হনুমান জয়ন্তীতে পথে নামছে বিজেপি। 12 এপ্রিল রেড রোডে মিছিল করতে চেয়ে হাইকোর্টে আবেদন। কাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্বল্প বাজেটে স্বপ্ন পূরণ। সহযোগী নিবেদন Serum Group. Achieve an international award in London. Be with Serum. ব্যবহার করুন বিডির ক্যালসিয়াম ল্যাকটেট। পান শুদ্ধ ছানা, বেশি ক্যালসিয়াম। আপনার স্বপ্নের বাড়ির অটুট ভরসা। আল্ট্রাম্যাক্স 550D TMT বার, P4 ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্ক, P4 ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস এন্ড বাথ ফিটিংস, P4 জমজমাট চৈত্র সেল 50% পর্যন্ত ছাড়। আদি রেডিমেড সেন্টার সোদপুর। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের টাটা পাপড়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে রাইস এডুকেশন। প্রতি বছর শত শত ছেলেমেয়ে রাইসে পড়াশোনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সফলভাবে কর্মরত। এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, অনুমোদন ছিল রাজ্যপালের, হস্তক্ষেপের প্রয়োজন নেই বলল সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের। নির্দেশ কার্যকরে প্রশাসনিক সমস্যা হচ্ছে। আগামীকাল শুনানি চেয়ে সওয়াল রাজ্যের। বিষয়টি আমি দেখব, জানালেন প্রধান বিচারপতি। চাকরি বহাল করতেই হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। লজিক্যাল জিনিস শুনতে চাচ্ছি, যেটার মাধ্যমে একটা ওয়ে আউট বেরিয়ে আসবে। আমি কোনো পরীক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করব না। রামনবমীর পর হনুমান জয়ন্তীতে পথে নামছে বিজেপি। 12 এপ্রিল রেড রোডে মিছিল করতে চেয়ে হাইকোর্টে আবেদন। কাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের অন্দরে কোন্দল প্রকাশ্যে। কমিশনে ডেপুটেশন নিয়ে 2 সাংসদের বাকযুদ্ধ। ভিডিও পোস্ট করে দাবি বিজেপি নেতা অমিত মালব্যর। শিরোনাম নিবেদন করছে রাইস এডুকেশন। প্রতি বছর শত শত ছেলেমেয়ে রাইসে পড়াশোনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সফলভাবে কর্মরত। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। প্রকাশিত হলো ডাফ এন্ড ডাটের ক্লাস 11 and 12 বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোশ্চেন মাঞ্চ। ডক্টর SC দেবের রূপ বডি মাসাজ অয়েল। শীত গ্রীষ্ম বর্ষা রূপী ভরসা। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর। নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের সমস্ত শাখায় চলছে বৈশাখী অফার। 5 থেকে 50% ডিসকাউন্ট চলবে 14 এপ্রিল অবধি। রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ এবার হাইকোর্টের। নদিয়ার মুরুটিয়ায় পুলিশের মারে মৃত্যুর অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ। 26শে আগস্ট 2023 সাল পুলিশের মারে শওকত মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ সামনে আসে। আর ওই দিনই অন্য আরেকটি খুনের মামলায় শওকত মণ্ডলের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আর সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। আর এবার পুলিশের মারে মৃত্যুর অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ। হাইকোর্টের ঠিক কি নির্দেশ, আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক,
দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ হচ্ছে যে শওকত মণ্ডলের মৃত্যুও কিভাবে হয়েছিল সেটাও এখন থেকে সিবিআই খতিয়ে দেখবে। এবং এই নির্দেশের কারণ হলো যে যখন শওকত মণ্ডলের মৃত্যুর ঘটনা ঘটে সেই সময় শওকত মণ্ডলের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে অন্য একটি খুনের ঘটনায় শওকত মণ্ডলের পরিবারকে যুক্ত করা হয় এবং সেই ঘটনাতে তারা যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার ভারও এই কলকাতা হাইকোর্ট সিবিআই কে দিয়েছিল। ফলত একই ধরনের ঘটনা যেটা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, তার একটি মামলা যখন সিবিআই কে দেওয়া রয়েছে তখন অন্য মামলাটিও সিবিআই কে দেওয়া উচিত। সেই কারণেই মহামান্য বিচারপতি এই পর্যবেক্ষণ ব্যক্ত করে এই মামলার ভারত সিবিআই কে দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে আরজি করের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও মূল মামলা অর্থাৎ যে ধর্ষণ এবং খুনের মামলা সেই মামলা যখন সিবিআই কে দেওয়া হয় এবং তারপরে যখন আর্থিক দুর্নীতির এই মামলা কলকাতা হাইকোর্টের সামনে এসেছিল সেই মামলার ভারও কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই কে দিয়েছিল। তার কারণ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা মনে করেছিলেন এই দুটি ঘটনা অর্থাৎ আরজি করের একদিকে ধর্ষণ এবং খুন এবং অন্যদিকে তার পাশাপাশি আর্থিক দুর্নীতির ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। সেই কারণেই তারা কিন্তু এই মামলা সিবিআই কে দিয়েছিলেন এবং এই মামলার রায় যখন সুপ্রিম কোর্টের কাছে যায় সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রাখে। ফলে সেই কারণে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন যে যেহেতু মূল মামলাটি যেহেতু একই ধরনের একটি মামলা সিবিআই এর কাছে রয়েছে ফলে এই মামলাটিও সিবিআই কে দেওয়া প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তিনি কিন্তু এই মামলার ভার সিবিআই কে দিয়েছেন। দেবস্মিতা। ধন্যবাদ সৌভিক। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের অন্তরে এবার কোন্দল। হোয়াটসঅ্যাপ গ্রুপে 2 সাংসদের বাকযুদ্ধ আর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর তিনি সেখানে উল্লেখ করেছেন গত 4 এপ্রিল নির্বাচন কমিশনের সদর দপ্তরে স্মারকলিপি দিতে গিয়ে 2 তৃণমূল সাংসদের মধ্যে প্রকাশ্যে ঝগড়া হয়। স্মারকলিপি জমা দিতে কমিশনে গেছিলেন সাংসদরা। মনে হচ্ছে কমিশনের কাছে যাওয়ার আগে স্মারকলিপিতে সই করার জন্য সংসদ অফিসে সাংসদদের জড়ো হওয়ার নির্দেশ দিয়েছিল দল। কিন্তু যার স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তিনি সংসদীয় দলের সভায় না গিয়ে সরাসরি নির্বাচন কমিশনে হাজির হন আর এতেই ক্ষুব্ধ হন আরেক সাংসদ। ঠিক কি ভিডিও পোস্ট করেছেন অমিত মালব্য দেখাবো আপনাদের। হোক না মিডিয়া, আমি তো চাই মিডিয়া হোক। কত বড় অসভ্য আমার দাঁড়িয়ে ग्रुपिज्म में जब होगा तब हम भी कुछ करेंगे। देखता है करिए करिए but I will not allow to do any illegal work. We are not come here for any private agency here. चला अरे क्या तुम नहीं हम अंदर नहीं है यार चला गए तुम क्या समझ रहे हो मुझको तुम क्या समझ रहे हो मुझको हम कोटा में नहीं आया है भाई और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया बाकी दिन तुम हमसे झगड़ा करो हम छेड़ो if you start you have to I will finish no if you start you are a senior MP you know no if you start I will finish it please পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে আমার অনেক দেখা হয়ে গেছে our humble request Dada please where is the form where is the thing কিছুই না সবাইকে কেটে দিতে হবে কেউ থাকবে না উনি একা থাকবেন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে 2009 পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোন মহিলা এমপি তো কংগ্রেসের কোন এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গিয়েছিল জেলাতে এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড ভাই আমি কেন এটা মানবো আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বলেছে অশালীন শব্দ ব্যবহার এটা মিথ্যে কথা সম্পূর্ণ এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি
যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার, সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বলে, এখানে সিগনেচার কালেকশন করছো এমপিদের, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। চিঠি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল, জানি না। সে একজন এমপি করেছেন, আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন, দেখে নিও তোমরা। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াকআপ বিলে বলেছি। ভাই তুমি যদি কোনো একটা বিল বলতে যে সামান্য কোনো বিল, আমি নাম বলবো না, না আইডেন্টিফাই হয়ে যাবে, তাতে যদি তুমি 18 মিনিট নাও, তা ওয়াকআপ বিল বলতে যে আমি 35 মিনিট নেব না? তুমি ইন্টারেস্টেড না হতে পারো, ভারতবর্ষ অনেকে ইন্টারেস্টেড আমি ওয়াকআপ বিলে কি বলি সেটা শোনার জন্য ইন্টারেস্টেড। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো। আরো অনেক কিছু যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে, এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। সেটা আমি বলতে পারবো না, তো আমার অনেক ব্যাপারে অনেক কিছু সন্দেহ রয়েছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো, অমিত শাহের বিরুদ্ধে তো কখনো বলো না ভাই। রাজনাথ সিং এর বিরুদ্ধে, পীযূষ গোয়েলের বিরুদ্ধে তো বলো না। শুধু আদানি আর নরেন্দ্র মোদী, আর কেউ বিজেপির নেতা নেই যাদের বলবো না। সে আমি কি করব? আমি কি করতে পারি? যদি কেউ করে থাকে আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে। এবং যে চিঠি গিয়েছিল ইলেকশন কমিশনে, যে চিঠি পড়েছে, তাতে সেই এমপি সই নেই। আমি কিন্তু এই ইন্টারভিউটা দিতাম না। তোমরা আমাকে বললে ভিডিও বেরিয়েছে দাদা, আপনি এখানে আছেন, আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? হ্যাঁ জানিয়েছি, সেদিনকেই জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুদীপদা জানিয়েছে, সুদীপদাকেও আমি জানিয়েছি। এটা কখনো হতে পারে? ভাবা যায়? ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ধরো তুমি আমি রয়েছি এখানে, ঝগড়া হয়েছে ভাই, কোনো কারণে ঝগড়া হয়েছে, হতেই পারে। কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে, আমি সিআইএসএফকে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে? She was showing her power as a member of parliament. তো who am I? আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক। আবার আমি বলছি, আমি কোটায় আসা লোক নই। আমি 2011 পরে এসে রাজনীতি করা লোক নই। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। দিদি একবার বলুক, আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব।
মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, আর ইংরেজি ফটফট 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 করে করতে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। There's a limit of the things. আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে। পার্টিকে লজ্জায় ফেলেছে। একটা কথা মমতাদি যদি বলে খুবই অন্যায় করেছো, আমি রিজাইন করে চলে যাবো, রাজনীতি ছেড়ে চলে যাবো, আমার রাজনীতি করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু এই অসভ্য এমপি আমি সহ্য করব না। রাজনীতি আমার ব্রেড অ্যান্ড বাটার নয়। বা কবে 40 বছর আগে, কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো, তাও হতে পারে না। যাকে ইচ্ছে গরম দেখানো যায় না, ইমোরাল কাজ করা যায় না। এটি তৃণমূল কংগ্রেস। লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি, অন্য কেউ করে না। তোমরাই বলো না, তোমরা তো রয়েছো, গলার আওয়াজ কার শুনতে পাও? একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে। করে ডাকলে তো হবে না। মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। কোন অপব্যবহার করেছে? কোন পার্টটা অপব্যবহার করেছে? হ্যাঁ, কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা সৌগত রায়কে তো বলতে হবে। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। সৌগত রায়কে তো শোনো, আমাদের দলে দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালো একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। তারা বলুক না, তারা ঠিক করেছে, আমি ঠিক। যারা মহুয়ার জন্য, মহুয়াটা কেটে দাও, যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। শুনুন, 2-3টে কারণে অনেকে হিংসে হয়েছে। 2K কামরাজ লেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকআপ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ করেছে অনেকে। And speaking in the Wakaf bill and how it has been recognized by all the peoples of the country, you know, কি করব আমি? আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করব, আসলে আপনি বলছিলেন যে আমাদের রাজ্য সরকারের তো বিশ্ব বাংলা ব্র্যান্ড আছে, তার দোকান এয়ারপোর্টে। দেখো, এগুলো তো আমি দোকানকে প্রমোট করা না, আমি এটা বলতে পারবো না কোন দোকান প্রমোট হবে কোন দোকান প্রমোট হবে না, সেটা তো দল থেকে ঠিক করবে, কোনো এমপি ঠিক করতে পারে না। সেই মিষ্টি দোকান আপনি গেছেন কোনোদিন? সন্দেশ খেয়েছেন? না, আমি জানি না, আমি জানি না। আপনি সন্দেশ খেতে ভালোবাসেন? ভালোবাসি তো, আমি যাইনি কোনোদিন। আমার কনস্টিটিউয়েন্সি সন্দেশ খেয়ে আমার চলে যায়। এতদিনের পর একটা মিষ্টি দোকানকে আপনারা প্রমোট করতে চাইছেন, কিছু নেই? আমি না, আমরা না, হ্যাঁ সেটা তাদেরকে বলো, আমরা না বলুন।
আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো, ওর খুব অন্যায় এগুলো, একটা সিগনেচার নিয়ে এত বড় বড় কথাবার্তা। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, দেখ বলো লেখো। সৌগত রায় কোনো দিন 2001 থেকে আমাকে চোখ পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখনো যদি প্রিয়দাকে গালাগাল দাও ওদের গায়ে লাগবে সৌগত রায়। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। আরেকটা ভালো জিনিস হয়, চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে। কেউ এর কাছে গিফট দিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, কেউ নারদার টাকা খাচ্ছে, কেউ অমুকের টাকা খাচ্ছে। 2 নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি সৌগতদার নাম বলছেন, কীর্তির নাম বলছেন, মহিলা এমপির নাম নিতে কি অসুবিধা? না, নিচ্ছি না, কেন নেব না, এখন নেব না। তোমরাও জানো আমিও জানি কে তোমাদের সঙ্গে মিসবিহেভিয়ার করে। কে বলেছিল ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি? তার সে মমতাদি বুঝবে কি করবে না করবে। তদন্ত তো ওরা চেয়ে, তদন্ত করুক, বলে দিক, ছেড়ে দিয়ে চলে যাবো, কি এসে যাচ্ছে আমার। ওইসব এমপি, নারদার চোর সৌগত রায়ের মতো এমপি, ওদের নিয়ে দল চলুক। যাকে বোঝাচ্ছ তুমিও বুঝছো আমিও বুঝছি, ইন্টারন্যাশনালি ফেমাস না। আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত, লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারন্যাশনাল তো সব। আচ্ছা, এখানে কোন অলিভারের সঙ্গে হেনরির কিছু বন্ধুত্ব নেই? কে? অলিভার হেনরি একটা ওনার একটা পোষা আছে হেনরি। না না, ওসব বলো না, ওসব বলো না। সৌগত রায় বলেছি ভাবমূর্তি নষ্ট হয়েছে কখন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং দলেরই 2 সাংসদকে তিনি নিশানা করলেন। আর লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের অন্তরে কোন্দল, হোয়াটসঅ্যাপ গ্রুপে 2 সাংসদের বাগযুদ্ধ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর তা নিয়ে সৌগত রায় তিনি কি বললেন শোনাবো। 4 এপ্রিল সেদিন আমাদের এমপিরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন একটা মেমোরান্ডাম দিয়ে। আমি আর ওই মিছিলে যাইনি, আমি বিজয় চকে অপেক্ষা করি। তার ফলে আমি তো চোখে কিছু দেখিনি, এতে আমাদের দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সত্যি যদি বলে থাকেন যে তিনি পুলিশকে বলেছেন যে ব্যবস্থা নিন, আর পুলিশকে বলার মতো ব্যবস্থা নিতে বলার মতো ঘটনা ঘটবেই বা কেন, তো বলাই যেতে পারে। লোকসভার যে দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব ঠান্ডা মাথা, তিনি খুব অসুস্থ ছিলেন। তিনি এই ওয়াকফ বিলের দিনটা বাদ দিয়ে প্রায় আসতেই পারেননি। তার ফলে আগে যা কিছু সুদীপ সেটা ম্যানেজ করতো এবং সেটা মমতা ব্যানার্জিকে জানাতো, সেইটা ইদানিং হচ্ছিল না। হয়তো কারুর হাতে বেশি ক্ষমতা চলে যায়, তিনি অপব্যবহার করেছেন। এক ঝলকে এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, অনুমোদন ছিল রাজ্যপালের, হস্তক্ষেপের প্রয়োজন নেই বলল সুপ্রিম কোর্ট। রামনবমীর পর হনুমান জয়ন্তীতে পথে নামছে বিজেপি। 12 এপ্রিল রেড রোডে মিছিল করতে চেয়ে হাইকোর্ট